আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা আলোচনা করব হাই কোয়ালিটি ব্যাকলিংক নিয়ে। আপনি কিভাবে হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করবেন। প্রত্যেকটা বিষয় আজকে আমরা এই ভিডিওতে কভার করব ইনশাআল্লাহ। সো আমরা অনেকেই সবার মুখে আমরা শুনতে দেখি যখন আমরা এসইও নিয়ে কাজ করি অনেকে বলে যে বেশি, বেশি ব্যাকলিংক করলে আপনার ওয়েবসাইটের র‍্যাংকটা উপরের দিকে যাবে। এমনকি আমিও বলেছি আপনার যদি ব্যাকলিংক অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি র‍্যাংকিংটা ভালো পাবেন। সো আমরা আজকে আলোচনা করব হাই কোয়ালিটি ব্যাকলিংক নিয়ে যে ব্যাকলিংক আমাদের বিল্ড করলেই হবে না। আমাদেরকে হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করতে হবে। আমরা হচ্ছে যে মূলত ব্যাকলিংক এমন না যে আপনার যত ইচ্ছা আপনি ব্যাকলিংক করে চলে যাবেন। এটা কিন্তু কোনো কম্পিটিশন না। ঠিক আছে? ব্যাকলিংকটা আসলে কোনো কম্পিটিশন না। এখানে আপনার কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আপনি দেখা যাচ্ছে যে ১০০ টা ব্যাকলিংক তৈরি করলেন কিন্তু আপনি হচ্ছে যে ওটা লো কোয়ালিটি হলো সেক্ষেত্রে কোনো লাভ নাই। আপনি যদি ৫ টা ব্যাকলিংক তৈরি করেন এটা যদি হাই কোয়ালিটি হয় সেক্ষেত্রে সেটার পাওয়ার অনেক বেশি থাকবে এবং সেটার কারণে আপনি র‍্যাংকিংটা বেশি পাবেন। এজন্য আমাদের ব্যাকলিংক মানে কখনোই মনে করবেন না যে এটা একটা কম্পিটিশন। আপনাকে অবশ্যই ফলো করতে হবে হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করা যায় কিভাবে। এই প্রসেস গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আরেকটা ব্যাপার আমরা WhatsApp এ একটা গ্রুপ তৈরি করেছি যেখানে আপনারা লাইভ সাপোর্ট নিতে পারবেন। অনেকে আছে যারা সাপোর্ট পায় না যার কারণে বিভিন্ন সময় অনেক ইস্যু ফেস করে থাকে। সো সেসব ইস্যু যদি ফেস করে থাকেন অথবা এখন যেহেতু কাজ করতেছেন আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে লাইভ সাপোর্ট যদি নিতে চান এক্ষেত্রে সেই গ্রুপ থেকে নিতে পারবেন। এখানে অনেকেই আছে জয়েন হয়ে অলরেডি। আপনি চাইলে জয়েন করতে পারেন। সো আমি ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিংকটা দিয়ে দিব। আপনারা জাস্ট ক্লিক করে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাব এবং দেখব বিষয়গুলা। এখান থেকে আমরা ১ম এ যে ব্যাপারটা আছে আমাদের ব্যাকলিংকস উইথ কোয়ালিটি কনটেন্ট। এখন আমরা যখন ব্যাকলিংক তৈরি করি তখন কি হয় যে আমাদের কিন্তু ব্যাকলিংক করার সময়তে আমাদের কিছু কনটেন্টও পোস্ট করা লাগে। সাপোজ আপনি কোনো একটা ওয়েবসাইটে যদি আ ধরেন যে আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংক নিবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা আর্টিকেল বা ব্লগ পোস্ট করা লাগে অন্য একটা ওয়েবসাইটে। সো সেখান থেকে আপনি যখন ব্যাকলিংক নিবেন, আপনার কোয়ালিটি কনটেন্ট ইউজ করতে হবে। আপনি কোয়ালিটি কনটেন্ট যেভাবে রাইট করতে চাচ্ছেন, আপনার যত সুন্দর কনটেন্টের কোয়ালিটি হবে, আপনি ব্যাকলিংকের পাওয়ারটাও তত বেশি পাবেন। এখন কোয়ালিটি কনটেন্ট বলতে আমি যদি এক্সাম্পল আপনাদের দেখাই, আমি এখান থেকে ধরেন এই যে এখানে যাই। এটা হচ্ছে গুগলের একটা ওয়েবসাইট। ঠিক আছে? গুগলের একটা ব্লগ। এখান থেকে দেখেন আমরা এখানে হচ্ছে যে প্রায় ২০১৯ সালের এটা একটা পোস্ট। সো আমি এখানে নিচের দিকে যদি দেখি এখানে দেখেন এখানে সুন্দর করে কিন্তু একটা পোস্ট দেওয়া আছে এবং এই জায়গাতে দেখেন যে এখানে একটা লিঙ্ক আপ দেওয়া আছে। তারপর এখানে লিঙ্ক আপ আছে। মানে সুন্দর করে কিন্তু কনটেন্টটার কোয়ালিটি রাখা হয়েছে। ঠিক আছে? এরপর নিচের দিকে যদি আসি, এখান থেকে দেখেন যে here are few articles written by third parties who share how they have used the guideline as advice to follow. ঠিক আছে? এখান থেকে থার্ড পার্টি কিছু ওয়েবসাইট গুগল কিন্তু এখানে দেখেন লিঙ্ক আপ করেছে। মানে থার্ড পার্টি কিছু ওয়েবসাইটকে তারা লিঙ্ক দিয়েছে। কিসের জন্যে? তারা কিন্তু খুব হাই কোয়ালিটি এখানে হচ্ছে যে কনটেন্ট পাবলিশ করেছে এজন্যে। তাদের গুগল এটা ম্যানুয়ালি রিসার্চ করে দেখেছে এদেরগুলো অনেক ভালো কনটেন্ট যার কারণে ওরা এখানে লিঙ্ক আপ করেছে। ঠিক আছে? সো এখন আমি যদি এখানে ক্লিক করি এটা দেখবেন যে অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। আমরা দেখেন এই যে এখানে দেখেন অন্য একটা ওয়েবসাইটে আসলো। এখানকার যে কনটেন্ট কোয়ালিটিটা এটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি। অনেক ডিটেইলসে আছে এখানে। যার কারণে এইটা তারা কি করেছে লিঙ্ক আপ দিয়েছে গুগল তার নিজের ওয়েবসাইটে। সো আপনার গুগল যখন আপনার ওয়েবসাইটকে লিঙ্ক আপ দিবে তার মানে বুঝতে হবে আপনার কনটেন্ট কোয়ালিটিও অনেক হাই যার কারণে তারা কিন্তু আপনাকে লিঙ্ক আপ দিচ্ছে। এরকম এখান থেকে এখানে লিখা আছে এবং এখানে তারা বলেও দিয়েছে যে এই যে লিঙ্ক আপগুলা করা হয়েছে এসব ওয়েবসাইট গুগলের কোনো দেখা যাচ্ছে কোনো একটা পার্টনার তাদের নিজস্ব ওয়েবসাইট না। ঠিক আছে? গুগলের কোনো নিজস্ব এই ওয়েবসাইটগুলো না। তারা ম্যানুয়ালি এগুলা বের করেছে খুঁজে তারপর এখানে হচ্ছে যে মূলত লিঙ্ক আপ করেছে। ঠিক আছে? তো ব্যাপারগুলো বুঝতে পারছেন। হাই কোয়ালিটি কনটেন্টের সঙ্গে আপনাকে ব্যাকলিংক তৈরি করতে হবে। কনটেন্ট যদি লো কোয়ালিটি হয় আর যদি আপনি ব্যাকলিংক আশা করেন যে ভালো পাবেন তা কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে এখান থেকে রাইট হাই কোয়ালিটি কনটেন্ট। এরপর আপনাকে হচ্ছে রিচ রিলেটেড কনটেন্ট হতে হবে, নিচ রিলেটেড। সো আপনি যখন কনটেন্টটা লিখবেন তখন যে টপিক নিয়ে লিখবেন আপনার ফোকাস কিওয়ার্ড সাপোজ ধরেন যে বেস্ট টি-শার্ট ফর মেন এই যে এইটা আপনাকে এটার উপরে কিন্তু লিখতে হবে রিলেটেড যেন থাকে। ঠিক আছে? সো রিলেটেড কনটেন্ট আপনার ইম্পর্টেন্ট এটা। আমরা এটা ফলো করব। নিচ রিলেটেড আপনার কনটেন্ট লিখতে হবে। এরপর আছে বিল্ড ব্যাকলিংক ফ্রম নিচ রিলেটেড ওয়েবসাইট। মানে আপনার সাপোজ ধরেন যে এজ এ আপনি ধরেন কোনো একটা সার্ভিস দিচ্ছেন সেক্ষেত্রে সেই সার্ভিসের যে সার্ভিসটা আপনি দিচ্ছেন সেই সার্ভিস রিলেটেড অন্য যেসব ওয়েবসাইটে তারা হচ্ছে যে ব্যাকলিংক দিয়ে থাকে বা তারা ব্লগ পোস্ট করে থাকে তাদের ওখান থেকে আপনি যদি ব্যাকলিংক নিতে পারেন সেটা বেশি ভালো হবে। সাপোজ ধরেন কোনো একটা সার্ভিস আপনি দিলেন সেই রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, যারা ব্যাকলিংক দেয় বা আপনি যারা হচ্ছে যে ব্লগ পোস্ট করে তাদের থেকে ব্যাকলিংক নিতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রে নিচ রিলেটেড ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংক নিবেন। এরপর বিল্ড ব্যাকলিংক ফ্রম
25 থেকে 100 ডিএ মানে ডোমেইন অথরিটি ওয়েবসাইট বা গুগল এখান থেকে আপনার হচ্ছে যেসব ওয়েবসাইটগুলোর কোয়ালিটি ভালো, ঠিক আছে? এখন আপনার সাপোজ ধরেন আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ধরেন সাপোজ 15, এখন আপনি যদি ডোমেইন অথরিটি 10 আলা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেন তাহলে কিন্তু লাভ নাই। আপনাকে সেরকম ওয়েবসাইট থেকে নিতে হবে আপনার যেই ডোমেইন অথরিটি তার থেকে বেশি যেন তাদের থাকে। যেমন আপনি 25 থেকে 100 র মধ্যে ডোমেইন অথরিটি এসব ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়ার মানে চেষ্টা করবেন, ঠিক আছে? সেগুলা কোয়ালিটিটা ভালো হবে। ওকে, এরপর আসেন এখান থেকে আমরা এক্সাম্পল দেখেছি, এরপর আমরা নিচের দিকে আরেকটা পার্টে আসি। এখান থেকে ব্যাকলিংকস ফ্রম রেলিভেন্ট ওয়েবসাইট মানে আমি যেটা আগেই বললাম যে ডোন্ট বিল্ড ব্যাকলিংকস ফ্রম ইররেলিভেন্ট সাইটস মানে ফলো রেলিভেন্ট। তার মানে আপনার যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনাকে ব্যাকলিংক তৈরি করতে হবে। মানে সাপোজ আপনি কোনো যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস রিলেটেড যেসব ওয়েবসাইট আছে সেসব ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংক নিয়ে আসবেন। ওকে, সো এই ব্যাপারগুলো আপনি ফলো করবেন এবং কোনো ইররেলিভেন্ট সাইট থেকে আপনি ব্যাকলিংক নিয়ে চলে আসছেন সেখানে কিন্তু কোনো আপনি লাভ পাবেন না, ঠিক আছে? গুগল আপনাকে রেলিভেন্ট হচ্ছে যে ব্যাকলিংক নিয়ে আসার জন্য সাজেস্ট করে সবসময়। আপনার যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিংক নিতে হবে। এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন এবং যদি আপনি ইররেলিভেন্ট সাইট থেকে ব্যাকলিংক তৈরি করেন সেটা অবশ্যই লো কোয়ালিটি হিসাবে বিবেচনা হবে। সেক্ষেত্রে হাই কোয়ালিটির ব্যাকলিংক আপনার হচ্ছে না। তাই আপনাকে ট্রাই করতে হবে সবসময়তে যে রেলিভেন্ট সাইট থেকে ব্যাকলিংক নেওয়ার জন্য। ওকে, এরপর আসেন এখান থেকে অফ পেজ এসইও ইজ নট জাস্ট অ্যাবাউট ব্যাকলিংকস মানে আমি তো এর আগে বলেছিলাম যে ব্যাকলিংক মানে অফ পেজ অথবা অফ পেজ মানে ব্যাকলিংকস, এটা অনেক সবাই বলে, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু এটা না, ঠিক আছে? এর মধ্যে কিছু পার্থক্য আছে। অফ পেজ মানেই ব্যাকলিংকস না। অফ পেজের ব্যাকলিংকসটা হচ্ছে একটা পার্ট, এছাড়াও আরো কিছু পার্ট আছে যেমন সোশ্যাল সিগন্যালস। আপনার বাইরে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আপনার কেমন প্রেজেন্স আছে, সেখানে আপনার কেমন ফলোয়ার্স, লাইক, কমেন্ট, পোস্টে রিচ কেমন হয়, এই যে ফলোয়ার্সগুলা এগুলা কেমন আছে এগুলার উপরেও কিন্তু এই অফ পেজের ব্যাপারটা আসে। কারণ সোশ্যাল মিডিয়াতে যখন আপনি পোস্ট করবেন সেখান থেকেও কিন্তু কি হবে, ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। এজন্য এটাও আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলা যেন খুব ভালোভাবে কি থাকে, বুস্ট করা থাকে বা ভালোভাবে গ্রো হয়ে থাকে। রেগুলার পোস্ট করতে হবে, ওখান থেকে ট্রাফিক নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এটা একটা পার্ট ভালো হবে। সেখানে বেশি বেশি ফলোয়ার তৈরি করতে হবে। এরপর আছে বিজনেস লিস্টিং। আমরা গত মেথড আমরা একটা শেয়ার করেছিলাম যে ব্যাকলিংকের একটা মেথড শেয়ার করেছি বিজনেস লিস্টিং। এটা হচ্ছে আপনার এখান থেকে একটা ব্যাকলিংক পাবেন কিন্তু ব্যাকলিংক পাওয়াটা এখানে জরুরি না। আপনার বিজনেস লিস্টিং এর মাধ্যমে কি হবে, আপনার সাপোজ ধরেন গুগল মাই বিজনেস আছে, কখনো যদি গুগলে কেউ সার্চ লিখে যে সাপোজ ধরেন যে ফরেন এরকম যে এটা হচ্ছে ক্লিনিং সার্ভিস ইন লন্ডন বা ক্লিনিং সার্ভিস ইন নিউজিল্যান্ড এরকম যদি লিখে কেউ, তাহলে কিন্তু আপনার এটা কি আছে, বিজনেস লিস্টিং। মানে আপনার যদি বিজনেস লিস্টিং করা থাকে তাহলে আপনার অ্যাড্রেসটা কিন্তু সাইডে দেখা যায়, ঠিক আছে? আপনার গুগল মাই বিজনেস লিস্টিং লোকাল এশিয়াতে এটা মূলত কাজ করা থাকে। তো এই ব্যাপারটা আপনাকে ফলো করতে হবে। বিজনেস লিস্টিং আপনাকে করে রাখতে হবে, যেগুলো হচ্ছে যে ভালো ভালো সাইট বিজনেস লিস্টিং এর আছে সেখানে আপনাকে বিজনেস লিস্ট করে রাখতে হবে। আপনার বিজনেসটা ওখানে সাবমিট করে রাখতে হবে। তাহলে কি হবে, সেখান থেকে আপনি কিছু ভালো কি পাবেন, ওখান থেকেও আপনার ট্রাফিক আসার চান্স থাকবে, ঠিক আছে? এবং ওখান থেকেও আপনি কিন্তু ব্যাকলিংক পাওয়ার চান্স থাকছে। তো এখান থেকে আমরা সোশ্যাল সিগন্যালস এগুলো আমরা তৈরি করবো ভালোভাবে। মানে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো গ্রো করতে হবে, বিজনেস লিস্টিং আমাদের অবশ্যই করতে হবে। এরপর আছে আমাদের সার্চ ইঞ্জিন সাবমিশন। আপনি যখন ডান করে দিবেন, সার্চ ইঞ্জিনে আপনি যখন সাবমিট করে দিবেন সবকিছু, তখন ঠিক আছে। তারপর ORM মানে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আপনার এই যে সোশ্যাল সিগন্যালস, এইটাই মূলত অনলাইন যে রেপুটেশন, এটা হচ্ছে মূলত আপনার অনলাইনে কিরকম রিভিউজ আছে, কেমন পপুলারিটি আছে, এই ব্যাপারগুলো যদি আপনি ফলো করেন, এগুলো যদি কমপ্লিট রাখেন, অফ পেজের অনেক ভালো একটা ব্যাপার, আপনি এখান থেকে অনেক ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে গুড রিভিউজ থাকতে হবে, মানে আপনার সোশ্যাল মিডিয়া বা বাইরে যেসব জায়গা আছে সেখানে যেন ভালো রিভিউজ থাকে। মানে অনলাইন এই যে রেপুটেশনের যে ব্যাপারটা বলছি এটাই মূলত, যে আপনার বাইরেও যেন রেপুটেশনটা ভালো থাকে, ঠিক আছে? আপনার ব্র্যান্ডিং বাইরেও যেন ভালো থাকে। শুধুমাত্র ওয়েবসাইটে যে মেন এটা কিন্তু না, আপনাকে সোশ্যাল মিডিয়াতেও ভালোভাবে কি করতে হবে, বুস্ট করা লাগবে। সো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তাদের সোশ্যাল মিডিয়াগুলো বুস্ট করার মানে ক্লায়েন্টকে সাজেস্ট করবেন, সেক্ষেত্রে সেখান থেকেও আপনি কাজ পাওয়ার চান্স থাকবে যে আপনারাই নিজেরাই কাজগুলো নিয়ে নেবেন, আপনারা নিজেরাই তাদের সোশ্যাল মিডিয়াগুলো বুস্ট করবেন। সেখানে এমন বলবেন যে রেগুলার পোস্ট করতে, দেখা যাচ্ছে 4 দিন 5 দিন পর বা সপ্তাহে 3-4 দিন করে পোস্ট করা যেন করা থাকে। তাহলে সেখানেও কিন্তু ফলোয়ার্স মানে বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনি কি করবেন, সেখান থেকেও কিন্তু আপনার মূলত ট্রাফিক আসবে। সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যে অফ পেজ এসইও মানে যে ব্যাকলিংকস এমন কোনো ব্যাপার না। এখান থেকে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ভালো ফলোয়ার্স থাকতে হবে। এখান থেকে বিজনেস লিস্টিং আপনাকে করতে হবে, অনলাইন সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে, অনলাইন রেপুটেশনটা ভালো থাকতে হবে। এই ব্যাপারগুলো যদি আপনি মেইনটেইন করেন তাহলে অফ পেজে অনেক ভালো থাকবে। এমন কোনো ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইট আবার ব্যাকলিংকস ছাড়াই কিন্তু তাদের যে আদার্স যেসব বিষয়গুলো সোশ্যাল মিডিয়া, বিজনেস লিস্টিং,
সার্চ ইঞ্জিন সাবমিশন এই ব্যাপারগুলো যখন ভালো থাকবে, দেখা যাচ্ছে যে সেগুলো অনেক ভালো আছে, তখন আর ব্যাকলিঙ্ক করার প্রয়োজন হয় না। সেখান থেকে তারা ভালো ট্রাফিক কিন্তু পেয়ে যায়। ঠিক আছে? সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর আসেন এখান থেকে ব্যাকলিংকস অন হাই কোয়ালিটি ওয়েবসাইট। সো এই ব্যাপারটা কি? এখান থেকে আপনি যেই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেবেন সেই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের যেন কোয়ালিটি ভালো থাকে। যেটা আমি বললাম যে ডোমেইন অথরিটি আপনাকে হাই গ্রেটার দ্যান ইউ। তার মানে আপনার যে ওয়েবসাইট আছে তার যে ডোমেইন অথরিটি তার থেকে বেশি যেসব ওয়েবসাইটে ডোমেইন অথরিটি আছে তাদের থেকে ব্যাকলিঙ্ক নিতে হবে। তো এখান থেকে আমি যেটা বলেছি, আরেকটা ব্যাপার সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর আপনাকে লেস দ্যান 5% or 10%। মানে এখন দেখা যাচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, ধরেন যে এক্সাম্পল আমি দিলাম, ডোমেইন অথরিটি হচ্ছে 65। ঠিক আছে? ডোমেইন অথরিটি মানে 65 আছে। এখন স্প্যাম স্কোর আছে সাপোজ ধরেন 10%, তাহলে আপনি এটা নিবেন। এখান থেকে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করবেন। ঠিক আছে? এখন ডিএ যদি থাকে ধরেন যে 25, আবার স্প্যাম থাকে সাপোজ ধরেন যে 10% এরকম, বা 15% এর মধ্যে থাকে, তাহলে কিন্তু এটা নেওয়া যাবে না। কেননা তার নিজের ওয়েবসাইটের ডোমেইন অথরিটিটাও ভালো না, আবার স্প্যাম স্কোর অনেক বেশি। এক্ষেত্রে এটা নেওয়া যাবে না। আপনার যদি এমন হয় যে ডিএ হচ্ছে সাপোজ ধরেন 28, আবার স্প্যাম স্কোর হচ্ছে 5। স্প্যাম স্কোর এখান থেকে 1 থেকে 5%, সেক্ষেত্রেও আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে? কারণ পার্সেন্টেজ এখানে কম আছে। স্প্যাম যত কম থাকবে, মানে আপনার ডি যদি বেশি থাকে তার তুলনায় আপনি 10% মতো ফলো করবেন। ঠিক আছে? এটা আপনাকে একটা লিমিট দিয়ে দিতে হবে। যদি ডোমেইন অথরিটি বেশি থাকে তাহলে আমরা 10% পর্যন্ত স্প্যাম স্কোর সাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক নিব। যদি ডোমেইন অথরিটি কম থাকে তাহলে 5% লিমিট রাখবো। ঠিক আছে? তাহলে আমাদের এটা বেটার হবে। সো এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন। আপনার যে ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক নিবেন সেটার কোয়ালিটি যেন ভালো থাকে, ডোমেইন অথরিটি হাই যেন থাকে, আপনার থেকে বেশি থাকে, এবং স্প্যাম স্কোর 5 থেকে 10% এর মধ্যে থাকে। ঠিক আছে? ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন এখান থেকে ব্যাকলিঙ্কস অন অ্যাঙ্কর টেক্সট। ব্যাকলিঙ্ক অন অ্যাঙ্কর টেক্সট এটা মূলত কি? আমরা এখান থেকে একটা ইমেজ এখানে আছে। আমরা এখানে হচ্ছে যে এটা যদি এখানে নিয়ে আসি, হ্যাঁ। তো এখানে দেখেন ইউজ কিওয়ার্ড অ্যাজ এ অ্যাঙ্কর টেক্সট অন ইউর আর্টিকেল। আমরা সাপোজ ধরেন একটা কিওয়ার্ড নিলাম যে বেস্ট ক্লিনিং সার্ভিস। এটা সাপোজ ধরেন আমাদের একটা কিওয়ার্ড। ঠিক আছে? এই কিওয়ার্ড নিয়ে, এই কিওয়ার্ড বেস করে আপনি একটা কি করলেন, আর্টিকেল লিখলেন বা ব্লগ পোস্ট করছেন বা কোনো একটা সার্ভিস পেজ। তো সেখানে কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের কিন্তু ইন্টারনাল লিঙ্কিং করি বা এক্সটার্নাল লিঙ্কিং করি, তাই না? তো ব্যাকলিঙ্কের ক্ষেত্রে কি হয়? ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আপনার যেই মূলত ধরেন যে কোনো একটা আর্টিকেল আপনি লিখলেন, সেখানেও কিন্তু এই কিওয়ার্ডটা থাকতে হবে। তো এই আর্টিকেলের মধ্যে যেখানে এই কিওয়ার্ডটা আছে আপনি এইটাকে কি করবেন, এখানে লিঙ্ক আপ করবেন। এই যে লিঙ্ক আপ, এখান থেকে আপনার যে ওয়েবসাইট, যে সার্ভিস পেজটাকে আপনি লিঙ্ক আপ করতে যাচ্ছেন সেটাই করতে হবে। সাপোজ ধরেন এটা। তো এই যে এই কিওয়ার্ডটাকে আপনাকে লিঙ্ক আপ দিতে হবে। এটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট ইউজ করা। মানে আপনি শুধুমাত্র যে আপনার করবেন, ওই যে জাস্ট আপনি ব্যাকলিঙ্ক করার জন্য আপনার লিঙ্কটা বসিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে না। ঠিক আছে? আপনাকে অ্যাঙ্কর টেক্সট উইথ আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা সেটা ইউজ করতে হবে। তাহলে আপনার কি হবে? আপনি এই যে কিওয়ার্ডটা আপনি র‍্যাঙ্ক করতে চাচ্ছেন এটা গুগল বুঝতে পারবে। তখন এই কিওয়ার্ডটা লিখে মানুষ যখন সার্চ করবে র্যাঙ্কিংটা উপরের দিকে যাবে। ঠিক আছে? সো ব্যাকলিঙ্ক যখন আপনি নিবেন অবশ্যই অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে হবে। আপনার সার্ভিস, আপনার যে কিওয়ার্ডটা আছে ফোকাস কিওয়ার্ড, সেটা আপনাকে কি করতে হবে, অ্যাঙ্কর টেক্সট হিসাবে ইউজ করতে হবে, দিয়ে লিঙ্ক আপ করতে হবে। এই যে এখানে আমরা যে একটা ধরেন আর্টিকেল দেখতে পাচ্ছি এই জায়গাতে, যে মিডলখানে আছে কি লার্ন মোর অ্যাবাউট এসইও অপটিমাইজেশন, এইটাকে লিঙ্ক আপ করা আছে। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। সেখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই কিওয়ার্ডটা মূলত গুগল র‍্যাঙ্ক করতে চাচ্ছে, যার কারণে এটাতে লিঙ্ক আপটা দেওয়া আছে। ঠিক আছে? এটা আমরা কিন্তু জানি যে ইন্টারনাল লিঙ্কিং বা এক্সটার্নাল লিঙ্কিং যখন আমরা করি তখন কিন্তু এটা আমরা করেছি অলরেডি, যে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা সেটাতে লিঙ্ক আপটা করা লাগবে। ঠিক আছে? অবশ্যই আপনি ব্যাকলিঙ্কের সময় অ্যাঙ্কর টেক্সটটা ইউজ করবেন। ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সট বলতে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা। ওকে? সো এরপর আমরা আসি এখান থেকে ভ্যারিড অফ পেজ, এখান থেকে ওয়েব পেজ। তো এই ব্যাপারটা কি, বিল্ড ব্যাকলিঙ্ক ফর অল পেজেস। আপনাকে এমন কোনো ব্যাপার নাই যে আপনাকে শুধুমাত্র যে ওয়েবসাইটের যে সার্ভিস একটা পেজ আছে, সাপোজ ধরেন এইটাই, যে বেস্ট ক্লিনিং সার্ভিস নামে একটা পেজ আছে, ওই পেজটাই আপনার মেইন ফোকাস পেজ, যে শুধুমাত্র ওখানেই মানুষ ট্রাফিক আসলেই বেটার। কিন্তু এটা কিন্তু করা যাবে না। এজ এ আপনার নতুন যদি একটা ওয়েবসাইট থাকে, আপনার সে ওয়েবসাইটে ধরেন একটা পেজ আছে, যে পেজটা আপনি এখন ব্যাকলিঙ্ক তৈরি করবেন, শুধুমাত্র ওই পেজে ব্যাকলিঙ্ক তৈরি করলে এখানে আপনার একটা চরম খারাপ একটা দিক হয়ে যাবে, যে আপনি একটা পেজের জন্য বারবার ব্যাকলিঙ্ক করছেন। এটা গুগলের কাছে খুবই খারাপ একটা ব্যাপার দেখাবে এবং একটা স্প্যাম দেখাবে। ঠিক আছে? এটা একটা স্প্যাম লিঙ্ক হয়ে যাবে।
যার কারণে আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটের হোম পেজে দেখা যাচ্ছে কিছু ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। আপনার যে সার্ভিস পেজটা আছে সেটাতে কিছু ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। আদার্স কোনো ব্লগ পোস্ট থাকলে সেটাতেও ব্যাকলিঙ্ক করা লাগবে। এভাবে আপনাকে ন্যাচারালি কাজ করা লাগবে। আপনি যে একটাতেই শুধুমাত্র ১০০, ২০০, ৩০০, ৪০০ করে ব্যাকলিঙ্ক তৈরি করে দিলেন আর বাকিগুলোনে কোনো লিঙ্ক আপ নাই, সেক্ষেত্রে এখানে আপনার স্প্যাম হয়ে যাবে। ঠিক আছে? এজন্য এটা মাথায় রাখবেন। আপনার ওয়েবসাইটের যদি ৫ টা পেজ থাকে, ৫ টা পেজেই যেন কম বেশি কিছু ব্যাকলিঙ্ক করা থাকে। যেটা আপনার ফোকাস পেজ, যেটা সার্ভিস পেজ সেটাই বেশি থাকবে, কিন্তু আদার্স যেসব পেজ আছে সেগুলানে কম করে হলেও যেন থাকে। সাপোজ ধরেন আপনার সার্ভিস পেজে করলেন ৫০ টা, আদার্স যেসব পেজ আছে ওগুলানে আপনি ১০ টা, ১৫ টা, ২০ টা এরকম করে অন্তত করে রাখেন। এক্ষেত্রে আপনার গুগল স্প্যাম মনে করবে না। ন্যাচারালি এটা হচ্ছে, এটা তারা মনে করবে। ঠিক আছে? সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যতগুলো ওয়েব পেজ আছে সব পেজে আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করা লাগবে। ওকে? সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখান থেকে লাস্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা হয়তো এখনো এটা ক্লিয়ার করিনি যে আপনি মান্থলি কতগুলা হচ্ছে যে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন এই ব্যাপারটা। আমি কিন্তু এখনো হয়তোবা এটা ক্লিয়ার করিনি। সো এটা এখান থেকে বলে দেই যে আপনি কতগুলা ব্যাকলিঙ্ক তৈরি করবেন। এখানে নতুন ওয়েবসাইটের জন্য আপনাদের কাছে যেসব ক্লায়েন্ট আসবে, নতুন ওয়েবসাইট নিয়ে যদি আসে, তাহলে কি করবেন? আপনার নতুন ওয়েবসাইটের জন্য মান্থলি ৫০ টা আপনি ব্যাকলিঙ্ক তৈরি করবেন। মাসে ৫০ টা যদি ব্যাকলিঙ্ক তৈরি করেন, তাহলে ৩০ দিনে কয়টা ব্যাকলিঙ্ক করা লাগে, মানে একদিনে কয়টা ব্যাকলিঙ্ক করা লাগে এটা আপনারা দেখে নিবেন। ঠিক আছে? মাসে যদি ৩০ টা হয়, তাহলে আপনার মাসে যদি ৫০ টা ব্যাকলিঙ্ক তৈরি করা হয়, তাহলে একদিনে কয়টা সেভাবে আপনি মাল্টিপ্লাই করে নিয়ে কি করবেন? কাজ করবেন। ঠিক আছে? ডেইলি আপনি ৪ থেকে ৫ টা বা ৫ থেকে ১০ টা ব্যাকলিঙ্ক তৈরি করলেই এনাফ। অথবা দেখা যাচ্ছে যে খুব জোর ৩ থেকে ৫ টা ব্যাকলিঙ্ক তৈরি করলেন ডেইলি, সেটাই এনাফ। ওকে? তো ১ মাসে টোটালি আপনি ৫০ টা ব্যাকলিঙ্ক তৈরি করবেন। তারপরের মাসে আবার ৫০, তারপরের মাসে আবার ৫০, এভাবে করতে থাকবেন। তাহলে এখানে আপনার কোনো স্প্যাম হবে না। ঠিক আছে? এবং যদি পুরাতন ওয়েবসাইট হয়, পুরাতন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি মান্থলি ১০০ থেকে ১৫০ টা করতে পারেন। ঠিক আছে? এর বেশি করা যাবে না। তাহলে স্প্যাম হয়ে যাবে। সো নতুন ওয়েবসাইটের জন্য ৫০ টা করবেন পার মান্থ। আর হচ্ছে যে পুরাতন ওয়েবসাইটের জন্য ১০০ থেকে ১৫০ টা পার মান্থে করবেন। তাহলে এটা এনাফ। ঠিক আছে? তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারলেন। আমরা এখান থেকে এই ব্যাপারগুলা কভার করে নিয়েছি। এখন আপনাদের যদি কারো বুঝতে সমস্যা থাকে আপনি কমেন্ট করে জানাবেন, অথবা এই ভিডিওটা আবার ডাবল ভাবে চেক করে দেখবেন। তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন আমরা আরেকটা বিষয় দেখি যে আপনার যে ব্যাকলিঙ্কটা, ব্যাকলিঙ্কের কোয়ালিটি কিভাবে চেক করতে হয়। ঠিক আছে? ব্যাকলিঙ্ক যে ধরেন আপনি সাপোজ ৫০ টা ব্যাকলিঙ্ক তৈরি করেছেন। সেই ৫০ টার মধ্যে কয়টা হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, কোনটা লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক, কোনটা মিড কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এটা কিভাবে চেক করবেন? এজন্য আপনি এসইএম রাশে চলে যাবেন। আমি এসইএম রাশে যদি আসি, এখান থেকে প্রথমত আপনাকে যে প্রজেক্ট সেকশন থেকে আপনার ওয়েবসাইটে এড করা লাগে, তারপর ব্যাকলিঙ্ক অডিট নামে একটা অপশন থাকে। ব্যাকলিঙ্ক অডিট করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার টোটালি কতগুলা ব্যাকলিঙ্ক আছে, সেগুলোর মধ্যে কয়টা হাই কোয়ালিটি, কয়টা লো কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস আপনি পাবেন। ঠিক আছে? এখান থেকে আমি একটা দিয়ে রেখেছি। এখান থেকে দেখেন ওভারঅল টক্সিটি স্কোর এখান থেকে আপনি দেখতে পাবেন। এখান থেকে দেখেন যে টোটালে ২২ টা হচ্ছে যে মূলত ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক করা হয়েছে। ঠিক আছে? ৪৫ টা ব্যাকলিঙ্ক পেয়েছে। এখানে ব্যাপারগুলো আছে। আমরা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনি ফলো করবেন। ওভারঅল টক্সিক স্কোর এখানে দেওয়া আছে যে এখানে যে গ্রিন সিগন্যাল যেটা, এটা হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক। এখান থেকে ২১ টা আছে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, যেটা খুবই ভালো। একটা লিঙ্ক আছে যেটা হচ্ছে এখান থেকে দেখেন যে মোটামুটি বলা যায় মানে মিড রেঞ্জের। ঠিক আছে? মিড রেঞ্জের টক্সিক এটা আছে একটা। আর এটা হচ্ছে টক্সিক মানে লো কোয়ালিটি, এটা হচ্ছে একটাও নাই, 0, তাহলে এটা ভালো। ঠিক আছে? তো এখান থেকে আপনি বুঝতে পারলেন যে একটা আছে এখান থেকে মিডিয়াম কোয়ালিটির ব্যাকলিঙ্ক। এখন এখান থেকে আছে কি এখানে নন টক্সিক মানে নরমাল টক্সিকের একটা ব্যাকলিঙ্ক, ২১ টা ব্যাকলিঙ্ক আছে যেগুলা হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক। সো আপনাকে এই জায়গা থেকে বুঝতে হবে আপনার ব্যাকলিঙ্কের কোয়ালিটিটা কেমন আছে। ঠিক আছে? সো এখান থেকে আরো কিছু আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন ব্যাকলিঙ্ক বিষয়ে। আপনি এখান থেকে দেখে নিবেন ব্যাপারগুলা, তাহলে বুঝতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে। আমরা আজকের ভিডিওতে এতটুকু রাখছি। আমরা নেক্সটে আরো বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমাদের আমরা একটা অলরেডি মেথড পাবলিশ করেছি। আমরা আরো মেথড আমরা নেক্সটে দিব। সো তার মধ্যে আমার প্রয়োজন ছিল এই ব্যাপারগুলো আপনাদের জানানোর জন্যই। কারণ এগুলো যদি জানানো থাকে আপনাদের আগে থেকে বুঝতে সুবিধা হবে। কারণ আস্তে, আস্তে আমরা আরো হার্ড লেভেলের যেসব ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি আছে সেগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ, এবং সেখানে আমাদের অনেক সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস কভার করা লাগবে। আমরা হাই কোয়ালিটির ব্যাকলিঙ্ক তৈরি করতে কি প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমরা কভার করে ফেলেছি। সো আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ার। যদিও আমরা প্রত্যেকটা বিষয় ট্রাই করেছি, এর আগে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো মোটামুটি ভালোভাবে আপনাদের দিয়েছি, এবং যদি কারো এর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেখান থেকে হেল্প করার ট্রাই করব। এই পর্যন্ত আমরা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।